ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু দিস চ্যানেল ইংলিশ ফর অল। বোধহয় এতক্ষণ তোমরা প্রত্যেকে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কী জন্য। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে একটা ভিডিও বানাতে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ নিয়ে। আজকে তোমাদের সেই অনুরোধ অনুযায়ী আজকের এই ভিডিওটা স্পেশালি তোমাদের প্রত্যেকের জন্য। একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আমি অ্যাসিওর করছি যে হয়তো এই ভিডিও দেখার পর তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। পূর্ণাঙ্গ তথ্য থাকবে ভিডিওর মাধ্যমে এবং পূর্ণাঙ্গ অ্যানালিসিস করব প্রত্যেকটা লাইনের। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কোনো লাইন স্কিপ করবে না, এবং পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। যদি আমরা এই যে কবিতার টাইটেল কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যদি আমরা টাইটেলটাকেই অ্যানালাইজ করি তবে নিশ্চয়ই বুঝতেই পারছি যে কিছু একটা লেখা হয়েছিল, কম্পোজ করা হয়েছিল কোন জায়গা থেকে না, ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে। অতএব আমাদের কবি একটা পূর্ণাঙ্গ কবিতা লিখছিল এই ব্রিজের উপর থেকে। কবিতার পাবলিকেশন তারিখটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বইয়ের যে টাইটেল দেওয়া আছে সেখানে, এবং সেই টাইটেলটা কিন্তু অনেকটা ভুল, যদিও আমরা পরবর্তী সময়ে দেখতে পাই যে কবিতাটা কিন্তু অ্যাকচুয়ালি ওই তারিখে লেখা হয়নি। কেন না, তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ একটা ম্যাগাজিনে একটা চিঠি লিখেছিল। সেই চিঠিতে সেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই কবিতাটা অ্যাকচুয়ালি কম্পোজ করা হয়েছিল 1802 সালে 31শে জুলাই। তাই তোমাদেরকে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবার তোমরা যখন পরীক্ষার খাতায় যখন লিখবে এই কবিতার টাইটেলটা, তোমরা পারলে পুরোটাই লিখতে পারো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। আগেই বলেছি এই যে সেপ্টেম্বর 3, 1802 এটা হচ্ছে রং, এটা ভুল, কারণ পরবর্তী সময়ে এই তারিখটা ঠিক করা হয়েছিল। এই কবিতা যখন পাবলিশ হয়েছিল 1807 সালে পোয়েমস ইন 2 ভলিউমস নামক অ্যান্থোলজিতে, তখন কিন্তু এই কবিতার কোনো টাইটেল বা শিরোনাম ছিল না। পরবর্তী সময়ে আমাদের সুবিধার জন্য এই কবিতার টাইটেল দেওয়া হয়, এবং এটা হচ্ছে ওই পোয়েমস ইন 2 ভলিউমস, ওই যে অ্যান্থোলজি, তার 14 নম্বর সনেট। এবং সনেটের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে ইউজুয়ালি দেখে নাও, বা তোমরা প্রত্যেকেই জানো যে সনেটের কোনো টাইটেল ইউজুয়ালি দেওয়া হয় না, বা যারা লেখক হয় বা কবি হয় দিয়ে থাকেন না। আমরা শুধুমাত্র আমাদের বোঝার জন্য আমরা একটা টাইটেল বা একটা শিরোনাম দিয়ে দিই। এটাই ছিল এই কবিতার পাবলিকেশনের তারিখ, বা পাবলিকেশনে যে ভুল বা ভ্রান্তি ছিল তার একটা সংশোধিত ভার্সন। এবার ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝতে হবে যে কবিতাটা কখন লেখা হয়েছিল বা কীভাবে লেখা হয়েছিল। আগেই বলেছি যে 31 জুলাই এই কবিতা লেখা হয়েছিল। তো নিশ্চয়ই কবি যাচ্ছিল কোথায় না, কবি এবং তার বোনের নাম ইতিমধ্যে বলেছিলাম যে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। তারা একবার যাচ্ছিল ওদের যে টাউন আর কি, লন্ডন, সে লন্ডনকে ছেড়ে দিয়ে তারা যাচ্ছিল কোথায় না, ডোভারের উদ্দেশ্যে যাচ্ছিল। এবং রাস্তার মধ্যে এই ব্রিজটা পড়ে, যে ব্রিজটা টেমস নদীর উপরে ছিল। এবং যখন তারা খুব আর্লি মর্নিং, আমাদের ডরোথি রিচার্ডসন লিখছিল যে প্রায় 5:30 থেকে 6:30 এইরকম টাইমের মধ্যে তারা যাচ্ছিল। এবং যাওয়ার সময় তারা কি করে, এই যে নদী, টেমস নদীর উপরে এই ব্রিজটা দেখতে পায় এবং তার ওপর দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় তারা পেছন দিকে একবার তাকিয়ে দেখে ওদের যে মাতৃভূমি বা ওদের যে টাউন যেখানে বাস করতো, সেই টাউনটা কেমন সুন্দর লাগে, এবং সেটা দেখার পরেই কিন্তু এই কবিতাটি লেখা হয়। অতএব নিশ্চয়ই বুঝতেই পারছো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু এমনি কবি হননি। আসলে প্রত্যেকটা রোমান্টিক কবির মধ্যে একটা ফিলিংস থাকে, যাকে আমরা বলি হাইটেন্ড ইমাজিনেশন অ্যান্ড শার্পেন সেন্সিবিলিটি। জাস্ট তোমরা একটু ইমাজিন করে নাও যে আমরা ছোটোবেলায় অনেক কবিতা পড়ি, যে কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, বা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। এই যে কবিতাগুলো পড়ি আমরা, এগুলো হচ্ছে কি না চিরন্তন ঘটনাকে নিয়ে লেখা। এই কবিতাগুলো লেখার আগেও কিন্তু অনেক মানুষজন ছিল যারা এই রকমের দৃশ্য দেখেছিল, কিন্তু কোনোদিনও বলে তারা সাহস পায়নি, বা কোনোদিনও বলে তারা কাব্যিক আঙ্গিকে বা ছন্দের আকারে এত সুন্দর একটা দৃশ্যকে বা কমন একটা দৃশ্যকে কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারেনি।
অতএব যারা কবি হন ওদের মধ্যে এই রকমের ফিলিংস থাকে, এই রকমের সেন্সিবিলিটি থাকে, এই রকমের সংবেদনশীলতা থাকে, এই রকমের ইমাজিনেশন থাকে যে খুব একটা কমনপ্লেস জিনিসকে নিয়েও তারা কিন্তু একটা অনবদ্য কবিতা লিখতে পারে। তার মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন এরা কী করছিল, ঘোড়ার টানা ক্যারেজ বলতে পারো, তার মধ্য দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ করে তাদের যে ক্যারেজটা ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে আসে এবং সেখান থেকেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পেছন দিকে তাকান এবং যা কিছু দেখেছিল, যা কিছু তিনি উপলব্ধি করেছিলেন সমস্ত কিছুই কিন্তু তিনি তার এই কবিতার মাধ্যমে লিখেছেন। তার মানে কবিরা খুব একটা কমন প্লেস, একটা নর্মাল সহজ সরল ঘটনাকে একটা অনবদ্য আকার দিতে পারে ওদের ছন্দের মাধ্যমে, ওদের কবিতার মাধ্যমে। এবার আমরা একটু দেখে নেব এই কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিস। আগেই বলেছিলাম তোমাদের যে কবিতাটাকে আমি পূর্ণাঙ্গ রূপে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা শুধুমাত্র যদি চাও অডিও শুনতে পারো, কোনো অসুবিধা নেই, ঘুমানোর সময় একবার এই অডিও শুনে নিও, তোমরা হয়তো অনেকটাই বুঝতে পারবে এই কবিতাটা সম্পর্কে। প্রথম লাইনটা দেখে নাও, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। সিম্পলি আমাদের কবি বলছেন যে আর্থ হ্যাজ নট এনিথিং, এই পৃথিবীর কোনো কিছুই নেই দেখানোর মতো, টু শো দেখানোর মতো, মোর ফেয়ার এত চমকপ্রদ, এত সুন্দর দেখানোর মতো। অতএব এখানে কবি বলছেন যে ওই যে দূরের দিকে লন্ডন দেখতে পাচ্ছি, ওই রকম লন্ডনের মতো কোনো কিছু নেই এত চমকপ্রদ, এত সুন্দর, যে জিনিসটাকে আমাদের পৃথিবী দেখাতে পারে, ডিসপ্লে করতে পারে। অতএব প্রথম লাইনের মধ্যেই যেন আমাদের কবি এক রকমের এক্সজাজারেশন করছেন। তার মানে কি না, লন্ডনের প্রতি কবির যে ভালোবাসা, কবির যে আনুগত্য, প্রেম, সে সমস্ত কিছু উথলে পড়ছে তার এই লাইনের মাধ্যমে। এই যখন কোনো কিছুকে বাড়িয়ে বলা হয়, যখন এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়, তাকে আমরা ইংলিশে আমরা যে রেটোরিক ডিভাইস নাম দিই, তার নাম হচ্ছে কি না হাইপারবোলি। এই লাইনের মধ্যে আমাদের কবি হাইপারবোলি ইউজ করছেন। আসলে এটা হচ্ছে এক রকমের একটা অহমিকা প্রকাশ করার মতো। কারণ একজন মানুষ যে কিনা এখনও পর্যন্ত পৃথিবীর সমস্ত দেশ ঘুরে বেড়ায়নি, যে সমস্ত দেশ এখনও পর্যন্ত দেখেনি, তার পক্ষে বোধ হয় এই রকম কথা বলা সত্যিই খুব মানায় না, যে পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ নেই, এমন কোনো জায়গা নেই যে জায়গাটা লন্ডনের সমতুল্য হতে পারে। অথচ সেই কবি কিন্তু সমগ্র পৃথিবীর সর্বত্র ঘুরে বেড়ায়নি। এই কথাটার আর একটা আঙ্গিক আছে, আর একটা অর্থ হয়। আমরা দেখবে বা তোমরা যখন তোমাদের মাকে সব থেকে বেশি ভালোবাসো না, আমরা কি বলি যে আমার মা সব থেকে সেরা, পৃথিবীর মধ্যে সব থেকে ভালো। মানে পাড়ার কোনো একটা সুন্দরী মেয়েকে দেখে কিন্তু আমরা আমার মা বলে ডাকি না, বা আমাদের নিজস্ব মা বলে তাকে সম্বোধনও করি না, আমার মা হচ্ছে সব থেকে ভালো। এই যে ফিলিংসটা, এই যে অতিরিক্ত পরিমাণে স্নেহ, মায়া, মমতা, বোধহয় এটাই প্রকাশ পাচ্ছে এই লাইনের মাধ্যমে, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ স্পষ্ট করে বলছেন যে এই পৃথিবীর কোনো কিছুই নেই এতটা সুন্দরভাবে দেখানোর, যে জিনিসটা আমি এখন দেখতে পাচ্ছি এই লন্ডনটাকে এত উজ্জ্বল, এত সুন্দরভাবে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। আর বোকা ওই মানুষটা নিরেট বোকা হবে কোন দিক থেকে না, অফ সোল হৃদয়ের দিক থেকে, আত্মার দিক থেকে পুরোপুরি বোকা হবে হু কুড পাস বাই, যে কিনা অতিক্রম করে যাবে। অতএব লন্ডন এই এত সুন্দর জায়গা, এই জায়গাটা চোখের সামনে রইল, অথচ একজন দর্শক বা একজন পথচারী বা পথিক সে কী করলো, ওই রকম দৃশ্যকে না দেখে যদি পাশ দিয়ে চলে যায়, তবে বোধহয় তার মতো বোকা আর কেউ নেই। এবং এই রকমের যে বোকা মানুষটাকেই কিন্তু আমাদের কবি বলছেন সে সত্যিই পুরোপুরি হৃদয়ের দিক থেকে বোকা হবে, সে সত্যিই একেবারে অন্তরের দিক থেকে বোকা হবে, তার মধ্যে কোনো রকমের কোনো ফিলিংস থাকবে না। কারণ এত সুন্দর দৃশ্য থাকার পরেও সে অগ্রাহ্য করে চলে গেল। অতএব তার মধ্যে কোনো দৃষ্টি নান্দনিক যে প্লেজার, বা যাকে আমরা বলি এইস্থেটিক প্লেজার, সেই রকমের কোনো কিছুই নেই। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এবার ওই সাইটটা, ওই যে লন্ডন, তার দৃশ্যটা কীরকমের না, সো টাচিং মানে হৃদয়কে ছুঁয়ে যাওয়া, যাকে বলা যায় একেবারে হৃদয়কে স্পর্শ করে যাওয়া, এমন একটা সুন্দর দৃশ্য। এই দৃশ্যটা প্রত্যেকটা হৃদয়কে টাচ করবে, প্রত্যেকটা হৃদয়কে স্পর্শ করে যাবে। কোন দিক থেকে না, ইন ইটস ম্যাজেস্টি,
এর যে জৌলুস বা জমকালো যে গ্র্যান্ডার, সেই দিক থেকে এই লন্ডন টাউন, এই যে সিনারিও, এই যে বিউটিফুল পার্সপেক্টিভ, এই জিনিসটা কিন্তু টাচ করবে প্রত্যেকটা হৃদয়কে। কিন্তু ওই মানুষটা যে এই রকমের দৃশ্য দেখলো, চোখের সামনে পেল, অথচ একবার দাঁড়িয়ে দেখলো না, বোধহয় তার মতো বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। কে বলছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন। এবার ওই টাউনটা, লন্ডনটা কেমন দেখতে? দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার। ডথ হচ্ছে কি না আর্কেইক টার্ম, এবং এই টার্মগুলোকে আমরা বাইবেলে বা ওল্ড ইংলিশ পিরিয়ডে যে সমস্ত বই লেখা হয়েছিল সেখানে আমরা পাই। ডথের আধুনিক যে স্পেলিংটা হচ্ছে ডাজ। এবং ইন্টারেস্টিংলি এখানে কবি বলতেই পারতেন যে দিস সিটি ওয়ার্স এ গার্মেন্ট, এটা বলতেই পারতো, কিন্তু কবি এখানে ডাজ ইউজ করেছেন। ডাজ ইউজ করা মানে হচ্ছে যেন কবি জোর দিয়ে বলতে চাইছেন, কোনো একটা ভার্বের উপরে এমফাসাইজ করছেন। মনে করে নাও একটা বাক্য আমি বলছি, জাস্ট আই রিমেম্বার, খুব সহজে বলতে পারি যে আমি মনে করি। আবার কেউ যদি বলে যে আই ডু রিমেম্বার, মানে সে তখন হয়তো মাথার মধ্যে হাত দিয়ে বলছে হ্যাঁ যতটা আমার মনে পড়ে, তার মানে সে মনে পড়ে এই যে প্রক্রিয়া তার উপরে কিন্তু জোর দিচ্ছে। দুটো বাক্যই কিন্তু সেম, কিন্তু এক জায়গায় ডু ইউজ হয়েছে আর এক জায়গায় হয়নি। এটাও সেই রকম। এখানে আমাদের কবি বলছেন যে মনে হচ্ছে, আমি নিশ্চিত একদম না, খুব জোর দিয়ে বলছেন যে কবি বলছেন যে ওই টাউনটা পরিধান করে আছে একটা পোশাকের মতো। অতএব একটা পোশাক যেমন মানুষ পরিধান করে, টাউন কী করছে? একটা পোশাকের মতো কিছু একটা পরিধান করছে। তার মানে সহজ করে বলতে পারি টাউনের একেবারে আপাদ মস্তক কিছু একটা রয়েছে, কিছু দিয়ে একটা ঘিরে রাখা হয়েছে, যে জিনিসটাকে আমাদের কবি অনুভব করতে পারছেন। কোন জিনিসটা? দ্য বিউটি অফ মর্নিং, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সকালের সৌন্দর্য। অতএব সকালের সৌন্দর্য, যে সৌন্দর্য পুরোপুরি নীরব ছিল, পুরোপুরি ফাঁকা, রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া চলছে না, মানুষজন এখনও পর্যন্ত ঘর থেকে বেরোয়নি, এই রকমের একটা সুন্দর মর্নিং, সেই মর্নিংয়ের সৌন্দর্যটা যেন পুরোপুরি টাউনটাকে ঢেকে দিয়েছে। এবং তাই কবি যেদিকেই তাকাচ্ছেন দেখতে পাচ্ছেন কি না, মর্নিংয়ের সকাল পুরোপুরি নীরব এবং পুরোপুরি ফাঁকা। সেই জন্য কবি কল্পনা করছেন যে মনে হচ্ছে আমাদের শহর লন্ডন নিশ্চিতভাবেই একটা মানে খুব সুন্দর সকাল, খুব বিউটিফুল মর্নিংয়ের একটা পোশাক পরে আছে। এবং এই পোশাকের অর্নামেন্ট হিসাবে কী কী আছে? যেমন একটা নর্মালি হয় না যে কোনো একটা মেয়ে যদি পোশাক পরে, ফ্রক পরে বা কিছু পরে, দেখবে তার অনেক অর্নামেন্ট থাকে। এদিকে একটা হয়তো লেজুর ঝুলছে, এদিকে একটা হয়তো স্টিলের একটা লোগো আছে, বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে। অনুরূপভাবে এই যে টাউনটার যে পোশাকটা ছিল বিউটি অফ দ্য মর্নিং, এবং এই বিউটি অফ দ্য মর্নিংয়ের যে অর্নামেন্ট হিসাবে দুটো জিনিসকে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি না সাইলেন্ট, এবং আরেকটা হচ্ছে বেয়ার। এবং এই নীরবতা, এই ফাঁকা জায়গা, এই জিনিসটা যেন ওই লন্ডন টাউনের যে স্প্লেন্ডার বা যে ম্যাজেস্টি, ওই জিনিসটাকে আরও বহুগুণে বাড়িয়ে তুলছে। টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই। শিপস, জাহাজ, অতএব অনেক জাহাজ ছিল। যেহেতু আগেই বলেছি এই যে ওয়েস্টমিনস্টার ব্রিজটা টেমস নদীর ওপরে অবস্থিত, অতএব সেই জায়গা থেকে দূরবর্তী অঞ্চলে বা দূরবর্তী নদীর যে জায়গাতে সেখানে অনেক জাহাজগুলো ছিল, সেগুলোকে দেখা যাচ্ছিল। টাওয়ার ছিল, বড় বড় অট্টালিকা ছিল, অনেক ঘরবাড়ি ছিল, উঁচু উঁচু স্তম্ভ ছিল, ডোমস ছিল, অনেক গম্বুজ ছিল, থিয়েটার, অনেক থিয়েটার হল বা সিনেমা হল ছিল, অ্যান্ড টেম্পলস, এমনকি অনেক ধর্মীয় স্থান ছিল যেগুলো সেখানে কী অবস্থায় ছিল না পড়ে ছিল। এবার তোমরা হয়তো বলবে যে স্যার এটা তো ইংল্যান্ডে লেখা, ইংল্যান্ডে কি সত্যি টেম্পল আছে? আমাদের টেম্পল এই অর্থে ভেবে নিতে হবে টেম্পল হচ্ছে আমাদের, হয়তো আছে, টেম্পল নেই সেই রকম কিছু নয়, টেম্পল নিশ্চয়ই সব জায়গাতে কিছু না কিছু পাওয়া যায়, মন্দির তো অবশ্যই আছে। সেটা চার্চ বলতে পারতো হয়তো আমাদের কবি, কিন্তু চার্চ না বলে টেম্পল বলছে, হয়তো সেখানে নিশ্চয়ই টেম্পল ছিল কিছু। আমাদের যে টেমস নদী তার কাছে অনেক টেম্পলস ছিল, যে ধর্মীয়
স্থান বলতে পারি, টেম্পলস ছিল। অতএব সেই টেম্পলসটাকে দেখেই কিন্তু বলছেন যে জাহাজ, টাওয়ার, ডোমস, থিয়েটার্স এবং টেম্পল সেগুলো পড়ে আছে, ওপেন খোলা অবস্থায় পড়ে আছে, আনটু দ্য ফিল্ড একেবারে মাঠের মধ্যে এদিক ওদিক পড়ে আছে। অতএব কোথাও দেখা যাচ্ছে কি টাওয়ার, কোথাও গম্বুজ, কোথাও আবার থিয়েটার হল, কোথাও টেম্পল। এই যে পাশে আমি একটা পিকচার দেখাচ্ছি, এই ছবিটা দেখলে বোধহয় তোমাদের অনেকটা সুবিধা হবে যে জিনিসগুলো কেমন কোথায় ছিল। অ্যান্ড টু দ্য স্কাই, এবং সেগুলো আকাশের নিচে ছিল। অতএব সেখানে কোনো অন্তরায় নেই, একেবারে কোনো কিছু নেই। আমাদের কবি দূর থেকে পুরোপুরি সমস্ত দৃশ্যগুলোকে দেখতে পাচ্ছিল। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। আর এই সকালটা আগেই বলেছিলাম যে বেয়ার ছিল, ফাঁকা ছিল। অল ব্রাইট, সমস্ত কিছু উজ্জ্বল ছিল। অতএব ওই সকালের মর্নিংয়ে যা কিছু দেখা যাচ্ছিল সব কিছুই কীরকম ছিল, উজ্জ্বল ছিল। অ্যান্ড গ্লিটারিং, গ্লিটারিং মানে চকচক করা, খুব বেশি পরিমাণে চকচক করছিল। ইন দ্য স্মোকলেস এয়ার, আকাশটা পরিষ্কার ছিল, আকাশের মধ্যে কোথাও কোনো কুয়াশা নেই, ধোঁয়া নেই, কিছু নেই, ফলে একেবারে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তোমরা দেখবে যখন করোনা ছিল আমরা অনেক সময় শুনতাম যে পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গা থেকে হয়তো অনেকটা দূর থেকে আমাদের দূরের যে টাইগার হিল সেখানে দেখা যাচ্ছে। অতএব সেই সময় আকাশটা পুরোপুরি পরিষ্কার ছিল, কুয়াশা ছিল না, বা যাবতীয় যে পলিউশন সেই সমস্ত কিছু ছিল না। ফলে কি হচ্ছিল, ওই জায়গাটা একেবারে দূর থেকেও দেখা যাচ্ছিল। অতএব এই যে দৃশ্যমানতা অনেকটা বেড়ে গিয়েছিল। লন্ডন টাউনে যেহেতু কোনো ধোঁয়া নেই, কোনো কিছু নেই, ফলে যা কিছু দেখা যাচ্ছে খুব উজ্জ্বল এবং চকচকে মনে হচ্ছিল এই ধোঁয়াহীন আকাশের ফলে। অর্থাৎ ধোঁয়াহীন বাতাস ছিল, ফলে সব কিছুই উজ্জ্বল লাগছিল। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্ট্রিপ। স্ট্রিপ মানে হচ্ছে কি না, খাঁড়ায় ঢাল বেয়ে উদিত হওয়া। আমাদের সূর্য কী হয় আমরা জানি যে পূর্ব আকাশে উদিত হয়। আমাদের কবি বলছেন যে সূর্য বোধহয় কখনো এর আগে এত সুন্দরভাবে উদিত হয়নি। অতএব পূর্ব আকাশে সূর্য যেভাবে আস্তে আস্তে করে উদিত হচ্ছিল দিগন্ত রেখাতে, আমাদের কবি কল্পনা করছেন যে বোধহয় সূর্য এই রকমের সৌন্দর্য নিয়ে কোনোদিনও বলে উদিত হয়নি। ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার, আর সেই যে তার আলোক বিচ্ছুরণ, প্রথম যে আলোক বিচ্ছুরণটা হচ্ছে, অর্থাৎ সূর্য পূর্বাকাশে উদিত হচ্ছে এবং সেখান থেকে যে আলোর বিচ্ছুরণটা বেরিয়ে আসছে, সে বিচ্ছুরণটা ছড়িয়ে পড়ছে কোথায় না, ভ্যালির মধ্যে ছড়িয়ে পড়ছে, যে উপত্যকা ছিল তার মধ্যে, রক অ্যান্ড হিল যে পাহাড় এবং পর্বত ছিল তার মধ্যে সেই আলোক বিচ্ছুরণটা খুব আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ছে। নেভার স আই, আমাদের কবি এতটাই বিস্মিত, এতটাই স্তম্ভিত এই রকমের সৌন্দর্য দেখে কবি নিজেই বলছেন যে নেভার স আই, বিশ্বাস করো আমি আমার জীবনে কোনোদিনও বলে এই রকমের সৌন্দর্য আমি দেখিনি। নেভার ফেল, শুধুমাত্র দেখিনি তা নয়, আমি জীবনে অনুভব করিনি, আমি স্বপ্নে বা আমার পারসেপশন, আমার সেন্সিবিলিটি এর দ্বারাও অনুভব করিনি এই রকমের সৌন্দর্য। এ কাম সো ডিপ, যে লন্ডন টাউন এতটা স্তব্ধ হতে পারে, এতটা নীরব হতে পারে, এবং যার নীরবতা কীরকম হতে পারে সেই জিনিসটা ব্যাখ্যা করতে গিয়ে কবি ইউটিলাইজ করছেন একটা শব্দকে, ডিপ, গভীরতা। আমরা যেমন বলি যে সমুদ্রের সব থেকে গভীরতম অঞ্চলকে মারিয়ানা ট্রেঞ্চ, খুব গভীর। এখানে আমরা যে নীরবতা, কামনেস, তার যে অ্যাডজেক্টিভ কীরকম না, ডিপ। অতএব সেই নীরবতার মধ্যে না পিন্ডর অফ সাইলেন্স রয়েছে, একটা পিন ফেললেও হয়তো আওয়াজ শোনা যাবে, এত কাম ছিল, এত শান্ত পরিবেশ, এত নীরব পরিবেশ ছিল। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। একটু আগে ডথ বলেছিলাম, এখন কি দেখতে পাচ্ছে, গ্লাইডেথ। গ্লাইডেথ হচ্ছে আর্কাইক টার্ম, এর আধুনিক টার্ম হচ্ছে গ্লাইডস। একটা নদী সে কী করছে, বয়ে চলছে। নদী বলতে কোন নদী, টেমস নদী। এই নদী বয়ে চলছে অ্যাট হিজ ওন সুইট উইল। ওন সুইট উইল বলতে কি না, নদী যেমন গড়িয়ে চলে, তার পথে কোনো অন্তরায় নেই, কেউ কোনো বাধা দিচ্ছে না। এই নদী কী করে তার নিজের মন ইচ্ছা মতো সে আস্তে আস্তে করে গড়িয়ে চলছে, তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই, তার রাস্তায় অন্তরায় তৈরি করার মতো কেউ আসছে না। আসলে এই লাইনের মধ্যে আমাদের কবি ইউটিলাইজ করেছেন একটা
ডিভাইসকে বলে, যার নাম হচ্ছে কি পার্সোনিফিকেশন। তোমরা নিশ্চয়ই জানো যে পার্সোনিফিকেশন হচ্ছে কোনো একটা নির্জীব বস্তুর মধ্যে মানুষের ব্যক্তিত্ব বা ব্যক্তিত্বকে ঢুকিয়ে দেওয়া, ব্যক্তিত্ব আরোপ করা, যাকে বলা হয় অ্যাট্রিবিউট করা। অতএব পার্সোনিফিকেশন হচ্ছে কি না, মানুষের অস্তিত্বকে কোনো কিছুর মধ্যে ঢুকিয়ে দেওয়া। একটা গাছের মধ্যে যদি আমি মানুষের অস্তিত্বকে ঢুকিয়ে দিই তো গাছ কী বলবে? গাছ হয়তো বলবে এই গরমকালে সবসময় দাঁড়িয়ে থাকি, এত রোদ আর সহ্য হয় না, তোমরা প্রতিনিয়ত আমাদের মেরে ফেলো। অর্থাৎ গাছ কী করলো? মানুষের মতো কথাবার্তা বললো। এই যে ওয়েটা, এটাকে বলা হচ্ছে কি পার্সোনিফিকেশন। এখানে নদী বয়ে চলছেন তার নিজস্ব ইচ্ছায়, নিজস্ব মহিমায়, নিজস্ব পথে। কেউ তাকে কোনোরূপ বাধা দিচ্ছে না, কেউ কোনো অন্তরায় ক্রিয়েট করছে না। অতএব নদী তার কুলুকুলু আওয়াজ করতে করতে বা খলখল আওয়াজ করতে করতে সে তার নিজস্ব ইচ্ছাতে চলছে। এবং এই জায়গাতে যে সুইট শব্দটা ইউজ করা হয়েছে, সুইট মানে কি না মধুর। অতএব নদীও যেন সে একটু মানে আনন্দিত হচ্ছে তার এই প্রবাহমানতাকে বজায় রাখার জন্য। সে দেখতে পাচ্ছে যে তার রাস্তায় কেউ কোনো কিছু অন্তরায় তৈরি করছে না, সে নিজের মতো বইতে পারে, চলতে পারে। অতএব এই দিক থেকে সুইটটা অনেকটা উপযুক্ত। ও ডিয়ার গড, তখন কবি বলছেন ও হাই ভগবান, মানে খুব একটা বিস্মিত হয়ে, অভিভূত হয়ে বলছে, মানে খুব একটা বিস্ময় নিয়ে, ভালোবাসা নিয়ে, মানে অনেকটা আবেগ নিয়ে বলছে। দিস ভেরি হাউসেস, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। কিন্তু দেখো লন্ডনের মধ্যে এখনও পর্যন্ত সমস্ত ঘরবাড়িগুলো ঘুমিয়ে আছে। এবার তোমরা হয়তো বলবে স্যার ঘরবাড়ি কি ঘুমায়? নিশ্চয়ই নয়, কোনোদিনও বলে ঘরবাড়ি ঘুমায় না, কারণ এরা সবসময় তো নির্জীব, এরা কথাবার্তা যেমন বলতে পারে না, হয়তো এদের মতো ঘুম নেই। কিন্তু ঘরবাড়ি ঘুমায় এই সেন্সে, যখন ঘরের মধ্যে কোথাও কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই, সমস্ত আলোগুলো বন্ধ করা আছে, মানুষজন সেখানে নেই, সবাই যেন নিশ্চুপ, এই সেন্সটাকে ক্যারি করার জন্য আমাদের কবি বলছেন দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। ভেরি হাউসেস বলতে কি না, প্রত্যেকটা ঘর। সকালবেলা লন্ডনের মধ্যে যত ঘর ছিল সব ঘরের দিকে তিনি একবার চোখ ফিরিয়ে তাকিয়ে দেখছেন এবং কবি বলছেন হাই দেখো ওই যে ওই ঘরটা, ওই ঘরটা, ওই ঘরটা, ওই ঘরটা, এবং প্রত্যেকটা ঘর এখন অবধি ঘুমিয়ে আছে। তার মানে ঘরের মধ্যে বসবাসকারী মানুষজন তারা এখনও জাগ্রত হয়নি, তারা এখনও কোনো আলো জ্বালায়নি বা ঘরোয়া যে কাজকর্ম তারা এখনও পর্যন্ত শুরু করেনি, আরম্ভ করেনি। ফলে ওই ঘরটা এখনও পর্যন্ত কবির কাছে অ্যাসলিপ মনে হচ্ছে, ঘুমন্ত মনে হচ্ছে। অ্যান্ড অল দ্যাট ওয়াজ মাইটি হার্ট, অ্যান্ড অল দ্যাট ওয়াজ মাইটি হার্ট ইজ লাইং স্টিল। ওই সমস্ত মানুষগুলো যে মানুষের হৃদয়ের মধ্যে এখনও অবধি শক্তিশালী হার্ট লুকিয়ে আছে, তারাও ঘুমিয়ে আছে। অতএব ওই সমস্ত মানুষজন যাদের হার্টটা খুব শক্তিশালী, যারা অনেক দুঃসাহসী কাজকর্ম করতে পারে, তারা এখনও অবধি ঘুমিয়ে আছে। তারা কেউ জেগে ওঠেনি, তারা এখনও অবধি জাগ্রত হয়নি, তারা প্রত্যেকে যেন গভীর ঘুমে আবৃত। এবং এই যে লন্ডন টাউনটা তার নীরবতার মাধ্যমে শুধুমাত্র ঘর বাড়িকে যে ঘুম পাড়িয়ে রাখছে তা কিন্তু নয়, ঘরের মধ্যে বসবাসকারী সমস্ত মানুষগুলোকে একটা মোহর মধ্যে যুক্ত করে রাখছে। তারাও ঘুমিয়ে আছে, তারাও গভীর ঘুমে আবৃত। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মাইটি হার্ট আছে, মানে একটা শক্তিশালী হৃদয় আছে, যে হৃদয়ের মধ্যে পসিবিলিটি আছে যে ভবিষ্যতে হয়তো একটা বিশাল কিছু করতে পারে, বিশাল কিছু ইনভেনশন করতে পারে। সেই রকমের হৃদয় সম্পন্ন মানুষগুলো তখনও পর্যন্ত ঘুমিয়ে আছে।